ট্রেনিং প্রোগ্রাম, যেটা আলু চাষ নিয়ে আমাদের আলোচনা হবে। এবং আলু চাষ আমরা এতদিন যেভাবে আমরা যে পদ্ধতিতে আমরা আলু চাষ করেছি, তার থেকে আমরা একটু সরে এসেছে। নতুন একটা আমাদের কাছে টেকনোলজি এসছে, যেই টেকনোলজিটা নিয়ে আজকে মূলত আলোচনা হবে। যেই টেকনোলজিতে আমরা যে কৃষক ভাইরা এটাকে যদি আমরা ফলো করি, আমরা যদি আগামী দিন আমরা যদি অগ্রসর হই, তাহলে আমাদের এরকম লাগে এতদিন আমরা যে পরিমাণ ফলন পেয়েছি তার থেকে প্রায় 3 থেকে 4 গুণ বেশি ফলন আমরা পাবো। তো এই আলোচনা বা সম্পূর্ণ ট্রেনিং প্রোগ্রামটা যিনি করবেন এবং যিনি আলোচনা করবেন, উনি ইতিমধ্যে এসছেন আমাদের মধ্যে। আমাদের স্যার, হেড R&D সেন্টার, স্টেট হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স, উনি এসছেন এবং ওনার পাশে রয়েছে আমাদের প্রেসিডেন্ট ডিরেক্টর। তো কিংবা আপনাদের বিভিন্ন ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে আমাকে আমন্ত্রিত করে থাকেন এবং আমরা পঞ্চায়েত সমিতি এবং বিশেষ করে এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রতিনিয়ত একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, কোলাবোরেশনের মাধ্যমে আমরা কৃষকদের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো তারই অঙ্গ হিসেবে আজকে যে এই আমাদের ফার্মার্স নলেজ সেন্টারে, জিরানিয়া স্থিত যে ফার্মার্স নলেজ সেন্টার, সেখানে এক দিবসীয় আলু চাষ, এনআরসি পদ্ধতিতে যে আলু চাষ, সেই চাষ নিয়ে আপনাদের মধ্যে যে ট্রেনিং এখানে অনুষ্ঠিত হয়েছে, আমার আসার আগে কিন্তু তার আনুষ্ঠানিক উদ্বোধন এখানে হয়েছে এবং উদ্বোধনে উপস্থিত বিভিন্ন স্টেট এবং ডিস্ট্রিক্ট থেকে আগত বিভিন্ন এগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকবৃন্দ, যারা আপনাদেরকে সুন্দর ট্রেনিং প্রদান করছেন, আমাদের অভিজ্ঞ সায়েন্টিস্ট, এগ্রিকালচারের যারা সায়েন্টিস্ট রয়েছেন এখানে উপস্থিত, আমার এসএ যিনি একদম অ্যাক্টিভলি, আমি অনেক এসে পেয়েছি, সবাই ভালো, কিন্তু তার মধ্যে ওনাকে আমি পেয়েছি অ্যাক্টিভলি কৃষকদের সঙ্গে মাঠে ময়দানে যিনি সবসময় থাকেন, আমাদের এসএ সাহেব সোমেনবাবু। এবং এখানে উপস্থিত যারা কৃষক নয়, আমরা আপনাদেরকে অন্নদাতা বলি, যারা অন্নদাতা কৃষক বন্ধুরা রয়েছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি মিটিংয়ে আছি ভাই, একটু পরে করবো। নাম শুনেছিলাম সবুজ বিপ্লব, কিন্তু আজকে সেটার পুনরাবর্তন ঘটেছে আমাদের কেন্দ্র সরকারে, যখন আমাদের মোদিজি এসছে এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার প্রতিটা শ্রেণীর জন্য চিন্তা করছে। তার সঙ্গে আপনারা হচ্ছেন কৃষক সম্প্রদায়ের জন্য কিন্তু চিন্তা করছেন। আবার আমাদের ভারতবর্ষের মধ্যে একটা সবুজ বিপ্লব ঘটেছে এবং কৃষকদের আর্থিক মানকে দ্বিগুণ কিংবা 4 গুণ 5 গুণ করার জন্য আমাদের সরকার কিন্তু বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। সেটা বক্তব্যের মধ্যে বলা কোনো থাকে না, আপনারা সবাই জানেন আপনাদের জন্য কি কি করছে আমাদের সরকার। তো একটাই উদ্দেশ্য হচ্ছে যারা আমাদেরকে অন্ন যোগান দেবে তারা অন্ন না খেয়ে থাকবে, যারা আমাদেরকে দুবেলা 3 বেলা মাঠে ঘাটে রৌদ্র বৃষ্টির মধ্যে পরিশ্রম করে আমাদের মুখে অন্ন যোগাবে কিংবা বিভিন্ন কৃষি উৎপাদনের মাধ্যমে আমাদেরকে নিউট্রিশন প্রদান করছে, আমাদের আমাদের যে চাহিদা পূরণ করছে, তারা যাতে সে অন্যের অভাবে না থাকে, তাদের যাতে অর্থনৈতিক অভাব না থাকে, তার জন্য কিন্তু সরকার এবং এই ডিপার্টমেন্ট একটা দিশা। আমাদের আলু বীজ উৎপাদন 2028-29-এ ত্রিপুরার রাজ্যের 23,700 কৃষকের যে প্রয়োজনীয় যে আলুর পরিমাণ,
সেটা আমরা 2028-29 সালে ত্রিপুরা রাজ্যে স্বয়ংবর হবে। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের গড় ফলন হচ্ছে হেক্টর প্রতি 19.16 মেট্রিক টন প্রতি হেক্টর। যদি খানিতে করা হয় তাহলে এটা 3000 কেজির কিছুটা বেশি। আমাদের গত বছরের রাজ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি হয়ে এখন এটা হচ্ছে 36 টন প্রতি হেক্টরে, মানে 6 টন প্রতি কানিতে, আর 6000 কেজি প্রতি কানিতে। আমাদের ছিল কত 3000 কেজি প্রতি কানি। আমাদের গত 2024-এর পরিসংখ্যানে এটা দাঁড়িয়েছে 6000 কেজি, আর হাইয়েস্ট হচ্ছে 10,000 কেজি কৃষকরা পেয়েছে। এটা সবাই পায়নি, তার জন্য ঘরে গিয়ে আমাদের এখন 6000 কেজি প্রতি কানি। ওই নিয়মে আমরা কিছুটা ফলনের নিরিখে আমরা যে পরিসংখ্যান বা যে আমরা ক্যালকুলেশন করেছি তাতে আমরা দেখেছি 2028-29-এ বীজের স্বয়ংবরতা এবং 29-30-এ খাবারের স্বয়ংবরতা। তো আমরা এইভাবে একটা পরিপ্রেক্ষিত পরিকল্পনা রাজ্য সরকারের কাছে দিয়েছি এবং রাজ্য সরকার সেটাকে গৃহীত করেছে এবং অনুমোদন দিয়েছে। তো আমরা এটার উপর পাইলট প্রজেক্ট বেসিস এবং ফ্ল্যাগশিপ প্রজেক্ট হিসাবে আমাদের রাজ্যে এটা। নমস্কার, আমার নাম কৈলাস চন্দ্রপাল। আমি মজলিশপুরের ক্ষুদ্র কৃষক। আমি এখন এআরসি আলু চাষ করতেছি, কারণ আগে টিপিএস করতাম। টিপিএস থেকে এআরসি আলুর ফলন অনেক দ্বিগুণ। এআরসি বীজটা পেয়েছি সরকারি স্টোর থেকে ফ্রিতে দেওয়া হয়েছে গেছবার। এবারও খবর পেয়েছি মানে সরকারি স্টোরের থেকে বীজটা দিব, সেই কারণে এবারও লাগাবো। ফলন অনেক দ্বিগুণ, সেই কারণে লাগাবো। ধন্যবাদ। আমরা কাজ করছি। তারপরে ব্যাপার রয়েছে, এখন কথা হচ্ছে রাজ্যের মানে ক্রিটিক্স যারা বলবে তাহলে ট্রাকে ট্রাকে এত কেন আলু আসে, গোল বাজারে গেলে লাইন ধরা শুধু আলুর গাড়ি। দেখবেন শুধু আত্মপ্রশংসা মানে নিজের স্কিমের, এটা সত্যি আমরা সফলতা পেয়েছি, কিন্তু তারপরে একটা জিনিস আপনাদের মনে প্রশ্ন করবো, উনি দপ্তরের বা এগুলো হলে যদি সফলতা পায়, এত উৎপাদন বাড়ে, তাহলে গোলবাজারের কেন লাইন ধরা এত আলু গাড়ি দাঁড়িয়ে থেকে বাইরে থেকে আসে? কথা আছে, এটাও বুঝতে হবে। আমাদের যে দৈনিক আলু খাবারের প্রত্যেক কিছু আমাদের খাবারের একটা সীমিত একটা আছে, লিমিট আছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ নিউ দিল্লি অথবা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ নিউট্রিশন, ওনারা আমাদের কতটুকু ভাত খেতে হবে, কতটুকু মাছ খাওয়া উচিত রোজ, কতটুকু মাংস খাওয়া উচিত, দুধ খাওয়া উচিত, সুষম আহার কাকে বলে, এগুলো আমরা বাচ্চাদের মানে পড়াই। এবং আপনারাও জানেন যে কি কি দরকার শরীরের জন্য। শুধু ভাত খেলে চলবে না, তার সঙ্গে সীমিত মাছ, মাংস, দুধ, এগুলো ডিম, ডাল, এগুলো সম্পূর্ণ খেতে লাগে আমাদের বৃদ্ধি, পরিস্ফুরণ এবং সুস্থতা জন্য। তো আমরা আলু আমাদের কতটুকু খেতে হবে সেটাও নির্ধারিত হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ নিউ দিল্লি, বা যে পুষ্টিগত দিক দিয়ে যারা গবেষণা করেন ওনারাও একটা দিয়েছেন। আমরা দেখেছি 80 থেকে 100 গ্রাম প্রতি মানে একটা প্রাপ্তবয়স্কদের 80 থেকে 100 গ্রাম আলু খাওয়া উচিত। আমরা কতটুকু খাই এবার আপনি বাস্তবিকভাবে ব্যক্তিগতভাবে আপনি বিশ্লেষণ করুন। সকালবেলা আলু সিদ্ধ ভাত বা আলু ভাজা ভাত, এখানে আপনি 150 গ্রাম। যে কোনো সবজি তার মধ্যে আলু, মাছের মধ্যে মাছের ঝোল আলু, আলু পরোটা বিকালবেলা চা স্টলে বললাম আলু, সিঙ্গারা তার মধ্যে আলু। তাহলে আপনি যদি রাত্রিবেলা যখন ভাতটা খেলেন, আপনি সকাল থেকে যদি ক্যালকুলেশন করেন, তাহলে দেখবেন আপনি প্রতিদিন 500 গ্রাম আলু খান। কি আমার কথা নেই কি আপনি করেন না? কালকে সকাল থেকে আপনি শুরু করেন। আপনি যদি এখন আমার কথা শুনে যদি বাড়িতে গিন্নিকে বলেন যে কোনো সবজিতে আলু দেবেন না, তাহলে কিন্তু আমার 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 কিন্তু আপনি দেখবেন বাস্তবিক সকালবেলা থেকে যদি আপনি সকালের খাবার যারা 2 বেলা বা 3 বেলা ভাত খায়, তার মধ্যে আলুবিহীন কোনো সবজি আছে কিনা? এবার দুটো সবজি আলু আর বেগুন, এমন কোনো সবজি নাই যেখানে এই দুটোর ব্যাপার লাগে না।
শাক যদি করেন, যে কোনো শাক তার মধ্যে আলু দিতে লাগে অথবা বেগুন দিতে লাগে, তাহলে আমরা যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ যেটা বলে 400 থেকে 100 গ্রাম, তাহলে আমরা খাই কত? মিনিমাম 400 থেকে 500 গ্রাম আমরা খাই। আপনি হিসাব করবেন একটা আলু পরোটার মধ্যে মিনিমাম 200 গ্রাম আলু সিদ্ধ দিয়ে আলু পরোটা বানানো। তো এখানে তো 200 গ্রাম শেষ, আমরা 100 গ্রাম শেষ করবো নাই। তাহলে আমরা আমাদের কেন বাইরের গাড়ি আসবে না এখানে? আপনার বাড়ির মূল বাজারে কেন বাইরের আলুর গাড়ি আসবে না? আপনারা 100 গ্রাম 80 গ্রাম খাওয়া শুরু করে দেন, দেখবেন যে আলু উৎপৃত কৃষকরা আলু বেচতে পারছে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান এখানে আলুর যে ত্রিপুরা রাজ্যের এরিয়া, তার মধ্যে যে উৎপাদন হয় এবং জনসংখ্যা দিয়ে যদি আপনি যোগ বিয়োগ ভাগ করে দেখেন, তাহলে যে উৎপাদন হয় আমাদের 80 গ্রাম বা 100 গ্রাম করলে আমাদের পুষিয়ে যায়, আর বাইরে থেকে আলু আনতে হয়। কিন্তু আমাদের জিব্বা, আমাদের খাবার ধরন ফাস্ট ফুড, এরপরে জাঙ্ক ফুড, এই রাস্তার ধারে যত কিছু আছে আপনি দেখেন ওদের মধ্যে কোনো আইটেম আলু ছাড়া আছে। তো এখন এই অবস্থায় স্বয়ংবরতার প্রশ্ন হয়তোবা একটা দিন আসবে, তখন আপনারা বলবেন যে আরে উনি কি বলেছেন, এখন তো আলু গাড়ি আসবে। আরে আলুর গাড়ি আসবেই, আর আমাদের খাবার যদি আমরা পরিমিত না করি, তার মধ্যে ম্যাক্সিমাম লোকের ডায়াবেটিস, তারপরে কিছু ওবেসিটি, মোটা হয়ে যাচ্ছে। আমাদের মোটা হয় ইয়ের জন্য না, যে খাবার কার্বোহাইড্রেট, ভাত, রুটি, তারপর আপনার আলু, মিষ্টি আলু, যত ধরনের এইসব কার্বোহাইড্রেট বা শ্বেতসার আছে, এইগুলো যত বেশি লোক খায় তত বেশি তার মধ্যে মোটা। তার জন্য এখন হেলথ কনসিয়াস মানুষ ডায়েটিং করে কোন খাবার কতটা কম খেলে করে সুস্থ থাকে। তা আমার এই বই বলার প্রাসঙ্গিকতা এখানেই যে উৎপাদনের সঙ্গে কনজাম্পশন কোরিলেটেড। আপনি যে কি খান এবং মাঠে কি উৎপাদন হয় সেটার অ্যানালাইসিসও করতে লাগবে। শুধু ত্রিপুরার মানুষ বলে আরে বাইরে থেকে সব আসে, ত্রিপুরাতে কিছু হয় না, কিন্তু এটা ভুল। তাহলে আপনারা এখানে কি করছেন? আমাদের নিজের সবজি আমরা নিজেরা করতে পারি এখন সব, শুধু শীতকালের বাইরে গিয়ে গাজর, টমেটো এগুলো কিছু শিলং থেকে আসে। আর নাইলে এখন তো আমাদের যে উৎপাদন এখন আমাদের বাজারে সব তো এখানকার উৎপাদন, ত্রিপুরা রাজ্যের উৎপাদন। তো এইভাবে আমাদের যে এই প্রজেক্ট, আমার এত বছর চাকরি করার পর আমি দেখলাম যে আমিও অবাক যে এই একটা ভ্যারাইটি চেঞ্জ করে এবং একটা প্রযুক্তি সামান্য চেঞ্জ করে এবং টিস্যু কালচার অরিজিন ডিরাইভ যে গাছ বা আলু দিয়ে উৎপাদন 6 থেকে 7 গুণ করা যায়, সেটা আমারও জানা ছিল না। কারণ আমাদের দপ্তরের যারা বিএলডব্লিউ ইন্সপেক্টর যারা মাঠে কাজ করেন, ওনারাও বলছে কি করে সম্ভব এটা। এবং আমাদের এই ফলন, এই যে আমাদের যে খানি প্রতি 10,000 কেজি আলু হয়েছে, তার জন্য সুদূর লাতিন আমেরিকা থেকে যে ডাইরেক্টর জেনারেল আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র, যেটা পেরুতে অবস্থিত, সেখান থেকে উনি ছুটে এসেছেন ত্রিপুরায়, এসে নাগিছড়া এসে মিটিং করেছেন যে আপনারা এই ফলন আমরা তো পাইনি, আপনারা কি করে ফলন পেলেন। তা আমাদের ত্রিপুরার যে যারা 1 থেকে 10 জন কৃষক, টপ রেঙ্কিং যে 10 জন কৃষক আছে, সেদিন ওনাদেরকেও ডাকা হয়েছে এবং ওনাদের সঙ্গে উনি কথা বলেছেন। যে আমি জেলা কৃষি মহকুমার যারা এখানে এসছেন কৃষক প্রতিনিধিবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা এসএ সাহেব বলেছেন এখনই, যে আনুষ্ঠানিক পর্বটা পরে করা যাক, কারণ আমাদের আনুষ্ঠানিক পর্বটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কিছু আলোচনা করা। কারণ চেয়ারম্যান সাহেব বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন, সেটা স্বাভাবিক। কিন্তু আপনারা যেহেতু অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, তো আমাদেরও রাস্তা একটু জ্যামের জন্য একটু দেরি হয়েছে, তো তার জন্য আমি চাইছি, দুঃখ প্রকাশ করছি। তো আপনারা যেহেতু ওয়েট করছেন, অপেক্ষা করছেন, তো যেটা বলেছে এসে কৃষি তত্ত্বাবধায়ক, আলু চাষ মানে যেরকম করা হয় বা করা হয়ে থাকে, আপনারা যেরকম করে আসছেন এটা কিন্তু এরকম ভাবেই করা হয়। কিন্তু এই চারা বা বীজের যে অরিজিন বা উৎপত্তি বা যেভাবে করা হচ্ছে, যেভাবে করা হয় সেটা হচ্ছে টিস্যু কালচার। আপনারা এর মধ্যে কয়জন নাগিছড়া গেছেন, নাগিছড়া পরিদর্শন করেছেন?
একজন, দুইজন, তিনজন, চারজন, আচ্ছা ভালো, ঠিক আছে। তো নাগিছড়া গবেষণা কেন্দ্র যদি গিয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই আমাদের টিপিএস বা ট্রু পটেটো সিড বা আলুর দানা বীজ এবং তৎসঙ্গে টিস্যু কালচার কলার চারা করার উদ্দেশ্যে এটা করা হয়েছিল। তো আপনারা জানেন যে কয়জন আলু টিপিএস দিয়ে চাষ করেন, হাত তুলে নেন। দানা বীজ দিয়ে আপনার ভালো। তা আমাদের যে কৃষি তত্ত্বাবধায়ক উনি এখানে আসার আগে দানা বীজের ব্যাপারটা উনি দেখতেন ওখানে কীভাবে আলু মানে গবেষণা করে বা আমাদের খামারে কৃষি গবেষণা খামারে কীভাবে চাষ হতো উনি এটা দেখতেন। তো আমার কথা হচ্ছে এখানে যে দানা বীজ যে দিয়ে যে আলু চাষ সেটা দিয়ে আপনারা লাভবান হতেন তো নাকি? হ্যাঁ, ফলন বেশি। আর কি কি তার ইয়ের জন্য আপনারা চাষ করে থাকেন? মানে এই টিপিএস বা দানা বীজ দিয়ে আলু চাষ করার সুবিধা কি আছে? মানে কেন আপনারা কুশলী যদি এমনি বীজ না কিনে টিপিএস দিয়ে করছেন, কারণটা কি? মানে নিশ্চয় কোনো সুবিধা আছে, কি সুবিধা? মানে সংশোধন করার লাগে, কমানোর লাগে আমরা এই এপিক্যাল রুটেড কাটিং এই টেকনোলজিটা, এই প্রযুক্তিটা ডিফারেন্স বিটুইন দিস টু পিকচার আমরা আনছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভালো কোয়ালিটির যে সিড, সার্টিফাইড গুড কোয়ালিটির সিড, ভালো কোয়ালিটির সিড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই কেনোপি গ্রোথ। আর একটা খারাপ একদম বাজে কোয়ালিটির সিড দিয়ে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটার কোনো ইয়ে নাই, এটা দিয়ে দেখতে পাচ্ছেন। আপনারা দুইটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই গাছ দেখতে পাচ্ছেন দুটোর মধ্যে। তো এই প্রযুক্তির মাধ্যমে আমরা কোয়ালিটি সিড, ভালো কোয়ালিটির সিড বীজ উৎপাদন করতে পারুন। আমরা এটার মাল্টিপ্লিকেশন আমরা